হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্টাডি ইনফো চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা WBPSI 2018 এর যে পেপারটি হয়েছিল তার ম্যাথ কোশ্চেনগুলি সলভ করব। আমরা একটা সিরিজ শুরু করেছি যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যত পরীক্ষা হয়েছিল সেগুলির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা সলভ করে যাচ্ছি এবং আমরা একটা প্লেলিস্টে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই প্লেলিস্টটা দেখে নেবে, আর যাদের সামনে পরীক্ষা আছে তারা অবশ্যই পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিস করে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলছে তিনজন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর পূর্বে তাদের বয়সের যোগফল ছিল 56। তাদের বর্তমান বয়স নির্ণয় করুন। অর্থাৎ এখন আমরা ধরে নিচ্ছি তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তি আমরা ধরে নিচ্ছি এ, বি এবং সি, তিনজন ব্যক্তি আছে। এবার এই তিনজন ব্যক্তির বয়সের বর্তমান যে অনুপাত সেটা বলে রেখেছে কি 4:7:9। এবার এখান থেকে 8 বছর পূর্বে তাদের বয়স ছিল 56 বছর, বয়সের যোগফল ছিল। তাহলে 8 বছর পরে এখন তো বর্তমান, এখন তাহলে কি হয়েছে, এর জন্য 8 বছর, বির জন্য 8 বছর, সির জন্য 8 বছর, মোট 24 বছর তাদের বেড়ে যাবে বর্তমানে আসতে গেলে। তাহলে এখানে 24 বছর আমরা অ্যাড করে দেবো, দিলে এটা কত হয়ে যাবে, 80 হয়ে যাবে। তাহলে এখানে টোটাল আমাদের কত হচ্ছে আমরা একটু দেখি। 4 আর 7 11 আর 9 20, তাহলে 20 মানে আমাদের বর্তমানে 80। তাহলে এটা কত গুণ আছে, 4 গুণ আছে, তাহলে প্রত্যেকের সময় 4 গুণ হয়ে যাবে। তাহলে এ হবে কত, 4 × 4 = 16, বি হবে 4 × 7 = 28, সি হবে 4 নং 36। তাহলে এখানে আমাদের অপশন 2 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে নেক্সট কোশ্চেন বলছে এ কোনো কাজ 10 দিনে করতে পারে, বি কাজটি করতে পারে 12 দিনে ও সি কাজটি 15 দিনে করতে পারে। তারা কাজটি একসাথে শুরু করে কিন্তু কাজ শুরু করার 2 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায় এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি কাজ ছেড়ে দেয়। কত দিনে কাজ শেষ হবে? তাহলে আমরা এখানে কি করব, আমরা একটু লসাগু করে নেব। এ, বি এবং সি। এ করতে পারে 10 দিনে, বি পারে 12 দিনে, সি পারে 15 দিনে। তো এখান থেকে লসাগু হচ্ছে 60, 6 × 10 = 60, 5 × 12 = 60, 4 × 15 = 60। এই হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এবার কি বলেছে যে তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে একসাথে কাজ শুরু করেছে, অর্থাৎ 6 আর 4 10 আর 5 15 এফিসিয়েন্সিতে তারা কাজ শুরু করেছে 2 দিন কাজ করেছে, অর্থাৎ 30 কাজ হয়েছে। এবারে এ ছেড়ে চলে গিয়েছে, তাহলে কাজ করছে কে কে, বিআরসি। বিআরসির এফিসিয়েন্সি কত আছে, 4 আর 5 9, তাহলে 9 কাজ মানে এফিসিয়েন্সিতে কাজ করছে। এবার কি বলছে, সি সি 4 দিন আগে কাজ ছেড়ে দেয় কাজ। তাহলে এইখানটা আমাদের একটু বুঝতে হবে যে সি 4 দিন আগে কাজ ছেড়ে দেয়, তাহলে 4 দিন আগে কাজ ছেড়ে দেয়, এখান থেকে সি কতদিন পর্যন্ত কাজ করেছে আমরা জানি না। তাহলে ওই যে সি 4 দিন আগে কাজ ছেড়ে দিচ্ছে, আমরা যদি সির কাজটা ধরে নিতাম তাহলে কি দাঁড়াতো সেটা আমাদের একটু দেখতে হবে। দেখো আগে আমাদের কি ছিল, আগে হচ্ছে আমাদের টোটাল 60 কাজ ছিল, সেখান থেকে আমরা 30 কাজ কমপ্লিট করে ফেলেছি। তাহলে বাকি আছে কত কাজ, আমরা এখানে লিখে নিই রিমেইনিং কাজ বাকি আছে আমাদের 30। এইবারে কি করছে, সি কাজ ছেড়ে চলে যাচ্ছে, তো আমরা ধরে নিচ্ছি সি কাজ ছেড়ে চলে যায়নি। যদি সি কাজ ছেড়ে না চলে যায় তাহলে সির এই 4 দিনের কাজটা আমরা অ্যাড করে দেবো এর সঙ্গে। তাহলে সির এফিসিয়েন্সি কত, 4, আর 4 দিন আগে কাজ ছেড়ে দেয়, তো আমরা 4 দিনটা ধরে নিচ্ছি, অর্থাৎ 4 গুণ করে দিচ্ছি, তাহলে কত হলো 16। এই 16 ইউনিট কাজটা আমরা এর সঙ্গে ধরে নিচ্ছি। তাহলে আমাদের কাছে আছে কত, এখন 46 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে শেষের কটা দিন বি আর সি মিলে কাজ করেছে, মানে সি যেহেতু চলে যাচ্ছিল, সি ছেড়ে চলে যাচ্ছিল, তো আমরা সির কাজটাকে সিকে যেতে দিচ্ছি না, আমরা সিকে ধরে রেখেছি, আমরা বলছি তুমি কাজ করো। তো 4 দিন কাজ করিয়ে নিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম, তাহলে সির কাজটা বেরিয়ে গেল। তাহলে আমরা বি আর সি এর হিসেবটা এখন করতে পারবো। তাহলে টোটাল হচ্ছে 46 কাজ, 46 কাজটা বি আর সি এফিসিয়েন্সি কত, 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যখন কাজকে আমরা মানে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তখন আমাদের দিন বেরোয়, এত দিন হচ্ছে, এত দিনে কাজটা কমপ্লিট করে ফেলছে বি আর সি মিলে। কিন্তু বলেছে টোটাল কাজটি কতদিনে শেষ হয়। তো একটা জিনিস বুঝতে হবে, প্রথমে আমাদের 2 দিন লেগেছিল 30 ইউনিট কাজ করতে, আর বাদ বাকি এতদিনে কাজটা কমপ্লিট হয়ে যায়। টোটাল কত, তাহলে এই দিন প্লাস এই 2 দিন, আগে 2 দিন, এটা যোগ করে দিতে হবে।
তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18 প্লাস 46 বাই 9। এখান থেকে যদি আমরা এটা যোগ করে দিই তাহলে কত হবে দেখো, 8 8 6 14 4 হাতে 1 8 64 বাই 9 হচ্ছে। তাহলে 64 বাই 9 কোন অপশনে আছে? অপশন 3 এ আছে। অপশন 3 সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে কোশ্চেন বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন যা প্রতি ঘন্টায় 30 কিমি গতিতে চলছে একটি একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে? তো যখন ট্রেন একটি মানুষকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে এখানে একটা মানুষকে অতিক্রম করছে, তাহলে আমরা কি লিখতে পারি যে ট্রেনের টোটাল লেন্থ কত? 100 মিটার। আর আমরা লেন্থকে যখন স্পিড দিয়ে ভাগ করে দেবো, স্পিড কত বলেছে আমাদের? 30। তো এখানে আমাদের সময় বেরিয়ে আসলো। তো এটা যেহেতু কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো। তো এখানে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। তো এখানে 18টা হচ্ছিল, 18টা আমরা উপরে তুলে দিলাম, এখানে তুলে দিলাম। তাহলে দেখো এই শূন্য সঙ্গে শূন্য কেটে দিলাম। আচ্ছা, আর এখান থেকে 3 দিয়ে এটাকে কাটবো, 3 6 18, এটা দিয়ে এটাকে কাটবো, 2 হলো। 6 দুগুণ কত হচ্ছে? 12। তো 12 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন 2 আছে। 12 সেকেন্ডের মধ্যে কি ব্যক্তিটাকে পার করে ফেলবে। এরপরে কোশ্চেন বলছে একটি নল একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। ওই ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হওয়ার পর ওই রকম আরো 3টি নল খুলে দেওয়া হলো, সব মিলিয়ে ট্যাঙ্কটি ভর্তি হতে কতখানি সময় লাগবে? তাহলে এখানে একটি ট্যাঙ্কের কথা বলেছে। একটি ট্যাঙ্ক আমরা ধরে নিচ্ছি, ট্যাঙ্কটি হচ্ছে এ। তো এ ট্যাঙ্ক বলছে একটি ট্যাঙ্কে ভর্তি করতে নেয় 6 ঘন্টা সময়। তো আমরা ধরে নিচ্ছি এখানে 6 ঘন্টা সময় নিয়েছে। আর আমরা ধরে নিচ্ছি যে টোটাল কাজটা হচ্ছে 6 ইউনিট। এখানে আমরা জাস্ট ধরে নিচ্ছি 6 এর গুণিতক একটা ধরে নিলাম, 12 ধরতে পারতাম, 18 ধরতে পারতাম, যে কোনো একটা ধরতে পারি আমরা। তো আমি ধরে নিচ্ছি 6 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 6 ইউনিট কাজ করতে 6 দিন সময় লাগছে। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 1 করে, মানে 6 কে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে এফিসিয়েন্সি বের হলো 1। এবারে কি বলছে যে ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি হওয়ার পর, অর্ধেক ভর্তি হওয়ার পর মানে কি? টোটাল তো ট্যাঙ্কটি 6, সেখান থেকে 3 ভর্তি হয়েছে, তাহলে 3 ইউনিট ভর্তি হয়েছে। 3 ইউনিট ভর্তি করতে কত সময় লেগেছে? 1 ইউনিট ভর্তি করতে 1 ঘন্টা লাগে, 6 ইউনিট ভর্তি করতে 6 ঘন্টা লাগে, তাহলে 3 ইউনিট ভর্তি করতে কত সময় লেগেছে? 3 ইউনিট ভর্তি করতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, এইবারে বলেছে যে বাকি অর্ধেক, অর্থাৎ এই যে 3 ইউনিট ভর্তি হয়ে গেছে, এখনো তো 3 ইউনিট বাকি আছে। এই 3 ইউনিট ভর্তি করতে এরকম আরো 3টি নল খোলা হলো। তাহলে আরো 3টি নল খোলা হচ্ছে, তাহলে কটা নল হচ্ছে মোট? আগে ছিল একটি নল, আরো 3টি নল, তাহলে মোট 4টি নল। আর প্রত্যেকটি নলের এফিসিয়েন্সি কত করে? 1 করে, তাহলে 4টি নলের এফিসিয়েন্সি কত হবে? 4 হবে। তাহলে 3 কে 4 দিয়ে ভাগ করলাম। এইবারে এটা যখন আমরা ইউনিটকে বা কাজের ইউনিটকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তখন এটা টাইম হয়ে যায়। তাহলে 4/3 প্লাস আমাদের 3 ঘন্টা, এখানে আমরা 3 ঘন্টা পেয়েছিলাম, তাহলে এত ঘন্টা টোটাল লাগছে। এবার এটাকে আমরা ভালো করে কিভাবে লিখতে পারি? 3 আওয়ার প্লাস 3/4। 3/4 মানে কি? এখান থেকে আমরা 60 দিয়ে গুণ করলে 4 15 60, 3 15 45, অর্থাৎ 45 মিনিট। তোমরা জাস্ট এটাকে 3/4 কে 60 দিয়ে গুণ করে দেবে, তাহলে এখানে 15 হবে, 3 15 45। তাই আমি লিখলাম 3 ঘন্টা 45 মিনিট টোটাল টাইম লাগবে। তাহলে অপশন 2 আছে, অপশন 2 সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে কোশ্চেন বলছে 2 জন পুরুষ এবং 3 জন ছেলের একটি কাজ করতে 10 দিন সময় লাগে। আবার 3 জন পুরুষ ও 2 জন ছেলে ওই কাজটি করতে সময় লাগে, ছেলের ওই কাজটি করতে সময় লাগে 8 দিন। 2 জন পুরুষ ও 1 জন ছেলের ওই কাজটি করতে কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের জাস্ট ইকুয়েশন করতে হবে, ইকুয়েশন করলে হয়ে যাবে। 2 জন পুরুষ, তো আমি লিখে নিচ্ছি 2 men প্লাস 3 boys, 10 দিন সময় নেয়, ইন্টু 10 লিখলাম, ইকুয়াল টু 3 জন men 3 men প্লাস 2 জন বয় 2b, কাজটি করতে কত সময় নেয়? 8 দিন। তো এখানে ইন্টু 8 লিখে দিলাম। এবারে আমরা জাস্ট এর সঙ্গে এগুলো গুণ করে দেবো, এর সঙ্গে এগুলো গুণ করে দেবো, এখান থেকে রেশিও বের করবো। তাহলে কত হলো? 20m প্লাস 30b ইকুয়াল টু 24m প্লাস 24b।
বি। এখানে দুই বলেছিল, 2 বয়েজ বলেছিল, তাহলে 16 বি হবে, এটা 16 বি হবে। এখান থেকে আমরা এগুলোকে এক সাইডে আনলে এখান থেকে পাবো 4m ইকুয়াল টু, এদিকে নিয়ে গেলে পাবো 4m ইকুয়াল টু পাবো 14 বয়েজ। তাহলে m বাই বি ইকুয়াল টু কি পাবো, এম এর সামনে কি আছে 14, তো 14 লিখলাম। বি এর সামনে কি আছে এখানে, বা আমরা এখান থেকে কাটাকুটি করতে পারতাম 2 দিয়ে, 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14। তাহলে এম এর সামনে কি আছে, এম এর সামনে আছে 7, তো এখানে 7 লিখলাম, আর বি এর সামনে আছে 2, 2 লিখলাম। এবার যে কোনো একটা ইকুয়েশনে এই মানগুলো বসিয়ে দিলে আমাদের টোটাল ওয়ার্ক চলে আসবে। তাহলে এই ইকুয়েশনটাতে আমি মনে করছি বসিয়ে নিই। তাহলে এম এর মান কি বের করেছি আমরা 7, তাহলে 7 দুগুণে 14, আর বি এর মান কি বের করেছি আমরা 3, তাহলে বি এর মান করেছি 2, তাহলে 3 দুগুণে 6, 14 আছে 20, 20 10 কত হয় 200, তাহলে 20 × 10 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। আর এই টোটাল ওয়ার্ককে বলেছে, আমাদের প্রশ্নে বলেছে 2 জন পুরুষ ও 1 জন ছেলের কত সময় লাগবে। তা 2 জন পুরুষ এক একজন পুরুষ 7 করে, 2 জন পুরুষ কত হয় 14 প্লাস বলেছে যে এক একজন ছেলে কত করে 2 করে, তাহলে একের সঙ্গে 2 গুণ করলে 2 হবে, টোটাল কত হচ্ছে 200/16। আমি যদি কাটাকুটি করি আমরা এখান থেকে 8 দিয়ে কাটতে পারি, 8 25 200, আর 8 দুগুণে 16, 25/2 হচ্ছে আমাদের কাছে, 25/2 মানে কি 12.5 হচ্ছে, 12 পূর্ণ 1/2 দিন। তাহলে এটা অপশন একে আছে, অপশন এ সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলছে দুটি সংখ্যা যে দুটি 13 এর চেয়ে বেশি, এদের গসাগু ও লসাগু যথাক্রমে 13 এবং 273, সংখ্যা দুটির যোগফল কত। তো দেখো এরকম ধরনের কোশ্চেন আমরা আগের যে সেটগুলো করেছি বা আগে যে পেপারগুলো করেছি সেখানে দেখে এসেছি। খুবই ইজি একটা জিনিস, এখানে এলসিএম দেওয়া আছে, এলসিএম অর্থাৎ লসাগু দেওয়া আছে 273, আর গসাগু দেওয়া আছে এইচসিএফ, গসাগু দেওয়া আছে 13। এরকম ক্ষেত্রে আমরা কি করব, এই যে লসাগুটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করব, অর্থাৎ কি করব 273 কে আমরা 13 দিয়ে ভাগ করব। তাহলে 13 দুগুণে কত হয়, 13 দুগুণে 26, এখানে 13 হচ্ছে 13 একে 13, তাহলে এই যে 21 বেরোচ্ছে, এই 21টাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করব, অর্থাৎ এমন দুটি সংখ্যায় ভাঙবো যে দুটি একে অপরের সঙ্গে কি কোপ্রাইম। তো এখানে আমরা দেখছি 3 আর 7, এদের মধ্যে কোনো কিছুই কমন নেই, 3 সাথে 21 কোনো কিছুই কমন নেই। এইবারে আমাদের বলেছে যে সংখ্যা দুটি যোগফল বের করতে হবে। তো আমরা এই যে 13 দেখতে পাচ্ছি, এই শেপের সঙ্গে একবার এই সংখ্যাটা গুণ করব, একবার এই সংখ্যাটা গুণ করব, করলে আমাদের সংখ্যা দুটি বেরিয়ে আসবে। তাহলে 3 তেরং কত হয় 39, প্রথম সংখ্যাটি 39, দ্বিতীয় সংখ্যাটি 9 তেরং 117, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 117। তো এই দুটিকে যোগ করলে কত হয়, এই দুটিকে যোগ করলে হয় এখানে 9 7 16, 6 হাতে 1, 4 আগে 5, 156 হচ্ছে। তো 156 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমি একটু ভুল করেছি, দেখো এখানে এখানে 9 তেরং বলেছি, 7 তেরং হবে, 7 তেরং 91 হবে, এটা 91 হবে, দুঃখিত। তাহলে 91 আর 39 যোগ করতে হবে, 91 আর 39 যোগ করলে কত হয়, 9 একে 10 শূন্য হাতে 1, আর এখানে 4 আর হচ্ছে 9 13, 130 হবে, 130 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন 4 এ আছে। অথবা তোমরা এক কাজ করতে পারতে, এই 7 আর 3 টোটাল কত হয় 10, 10 এর সঙ্গে তোমরা এই 13 কে গুণ করে দিতে পারতে, তাহলে 13 10 130 হতো। জাস্ট এখান থেকে তোমরা 13টা কমন নিতে পারতে, সেক্ষেত্রে হতো, কিন্তু আমি তোমাদের প্রপার জিনিসটা দেখালাম। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই। বলছে প্রতি কেজি 126 টাকা এবং প্রতি কেজি 135 টাকা, এই দুই প্রকার চায়ের সঙ্গে তৃতীয় এক ধরনের চায়ের মিশ্রণ হলে মিশ্রণে এদের অনুপাত দাঁড়ায় 1:1:2। যদি এই মিশ্রণের প্রতি কেজির মূল্য হয় 153 টাকা, তবে এই তৃতীয় ধরনের চায়ের মূল্য কি ছিল। তো এটা মিশ্রণের একটি কোশ্চেন, খুবই ইজি একটি কোশ্চেন। এখানে দেখো 3টি ভ্যারাইটি চায়ের কথা বলেছে, এবার দুটি ভ্যারাইটির দাম বলে দিয়েছে, তৃতীয় ভ্যারাইটির দাম কত সেটা জানতে যাচ্ছে। তাহলে প্রথম ভ্যারাইটি 126 টাকা বলেছে, আমরা এখানে লিখে নেবো 126 টাকা। এবার এটা কোন অনুপাতে মেশানো হয়েছে, 1 অনুপাতে মেশানো হয়েছে, তো আমরা লিখলাম 1 গুণ 1 করলাম, প্লাস পরের অনুপাতটা কি বলেছে, এর পরের যে
মানে চাটা আছে, দ্বিতীয় প্রকার চা, সেটা হচ্ছে 135 টাকা পার কেজি। এবার সেটা মেশানো হয়েছে কত কিলো, এখানে রেশিও তো বলেছে 1 কিলো, প্লাস তারপরের যে চাটা সেটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি x কিলো, সেটা অনুপাতে মেশানো হয়েছে 2 অনুপাতে। আর কি বলছে, এটাকে আমাদের ভাগ করতে হবে, এটাকে আমাদের ভাগ করতে হবে কি, টোটাল যে রেশিওটা, টোটাল রেশিও 1:1:2। তো এইখানে এইগুলো সবগুলোকে যোগ করে দিলে টোটাল হচ্ছে কত, 1 1 2 আর 2 4, টোটাল 4 হচ্ছে। এইটা সমান আমাদের বেরোবে কি, টোটাল ক্রয় মূল্য বেরোবে। টোটাল ক্রয় মূল্য আমাদের বলে রেখেছে 153 টাকা। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। তো আমরা এক কাজ করি, এখানে 26, 126 আর 135 এক করে গুণ করলে এগুলো হয়ে যাচ্ছে 126 135ই। এবার 200 250 60 61 হচ্ছে, তাহলে 261 প্লাস 2x ইকুয়াল টু, এই চারটের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 3 4 12 2 হাতে 1 4 15 60 একে 61, তাহলে 612 হচ্ছে। এখান থেকে আমরা 2x ইকুয়াল টু লিখতে পারি, এখান থেকে 1 5 আর এখান থেকে 3, 351। তাহলে এখান থেকে 2 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে x এর মান বেরিয়ে যাবে আমাদের 17 দুগুণে 34, 17 দুগুণে 34, আর এখান থেকে থাকছে কত, 10, 5 দুগুণে 10 আর 1 থাকছে আবার 5 দুগুণে 10, তাহলে 175.5 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন 1 এ আছে। চলো এর পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। বলছে একটি পরীক্ষায় 17% পরীক্ষার্থী ফেল করেছে বাংলায় এবং 18% পরীক্ষার্থী ইংরেজিতে। যদি 5% পরীক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই দুই বিষয়ে যারা পাস করেছে তাদের শতকরা হার কত হবে। তো এইগুলোকে বলে ভেন ডায়াগ্রামের কোশ্চেন। এগুলো খুব সহজেই করা যায়, তোমাদের জাস্ট একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যে দুটি বিষয়ে ফেল করেছে নাকি পাস করেছে এটা বলে রেখেছে। দুটি বিষয় যেটা করে রাখবে সেটাতে আমাদের পুরো পার্সেন্টেজটাকে কনভার্ট করে নিতে হবে। দেখো বলেছে 5% পরীক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে ফেল বলেছে। আর আমাদের প্রথমে দেখো বলেছিল 17% পরীক্ষার্থী ফেল করেছে আর 18% পরীক্ষার্থী ফেল করেছে বাংলায় এবং ইংরেজিতে যথাক্রমে। তাহলে আমরা কি করব, এই যে 17%টাকে যোগ করব, জাস্ট সিম্পল মেথড, কোনো কিছুই ব্যাপার স্যাপার নেই, এখানে 17%টাকে যোগ করব 18%-এর সঙ্গে। আর এই যে বোধ বলেছে, অর্থাৎ দুটি বিষয়ে 5% করে, মানে 5% দুটি বিষয়ে ফেল করেছে, তো এখান থেকে আমরা 5% বাদ দিয়ে দেবো, দিলে এটা কত হচ্ছে আমাদের দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 17 আর 10 বা 20 30 আর 35 থেকে 5 বাদ দিলে হচ্ছে 30%। 30% কি করেছে, টোটাল ফেল হয়েছে। এবার আমাদের কি করতে হবে, 100% থেকে যদি আমরা এই 30% বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বোথ সাবজেক্টে কত কত পাস করেছে সেটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 70% হচ্ছে। এইভাবে করতে হয় অঙ্কগুলো, খুবই ইজি একটা মেথড। শুধু তোমরা খেয়াল করবে যে তোমাদের এখানে বোথ বা দুটি সাবজেক্টেই কি বলেছে সেটা, এই দুটি সাবজেক্টে ফেল বলে থাকে তাহলে তোমাদের সবকটাকেই ফেলে কনভার্ট করতে হবে। যদি পাস বলে রাখে তাহলে প্রত্যেকটাতে পাস, মানে পাসে কনভার্ট করতে হবে। যেমন ধরো এখানে আমাদের যদি প্রশ্ন বলতো যে 5% বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে, যদি পাস করেছে বলতো তখন আমরা কি করতাম, এই 17%টাকে কনভার্ট করে নিতাম, অর্থাৎ 100 থেকে 17 বাদ দিতাম, যেটা হতো সেটা হচ্ছে 5% হতো। আচ্ছা, তারপরে আবার কি করতাম, এই যে 18% যেটা বলেছে এটা আমরা 100 থেকে বাদ দিয়ে দিতাম, তাহলে এটা এটা যেহেতু ফেল বলেছে তো আমাদের 5% চলে আসতো। এটা হচ্ছে ব্যাপার, এভাবে করতে হতো। তো এর পরবর্তী প্রশ্ন বলছে একটি বিশেষ সংখ্যা দিয়ে 43,628 কে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ হয় যথাক্রমে 76 এবং 536, বিভাজকটি নির্ণয় করো। তো এখানে দেখো যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে 43,628। তো আমরা কিভাবে করি, এটা 43,628, এবারে এটাকে ভাগ করা হচ্ছে একটা সংখ্যা দিয়ে, আমরা ধরে নিচ্ছি x সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। এবার x সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে যে ভাগফলটা আসছে সেটা হচ্ছে 76, এবং যেটা ভাগশেষটা আসছে হচ্ছে 536। তো আমরা কি জানি, আমরা জানি কি, এই যে x এর সঙ্গে যখন আমরা এটা গুণ করে এটা যোগ করি তখন আমাদের এটা আসে, অর্থাৎ
আমরা কি করবো এখানে x ইন্টু 76 প্লাস 536 ইকুয়াল টু 43,628, এটা আমাদের কাছে আসছে। এবার আমরা এই এক্স এর মানটা বের করবো। এবার আমরা এখান থেকে অপশন টেস্ট করতে পারি খুব সহজে। অপশনে কোন সংখ্যাটার সঙ্গে এগুলো করলে ইউনিট ডিজিট দেখতে পারি, আমরা ইউনিট ডিজিট 8 আসছে কোনটাই সেটা দেখতে পারি। তো প্রথমে দেখো, প্রথমে আছে 6, এখানে যদি 6 রাখি, 6 এর সঙ্গে 6 গুণ করলাম, 6 ছক 36, 36 আর 6 কত হয়, 36 আর 6 হয় 42, তাহলে শেষে 2 আসছে, এখানে 8 আছে, তাহলে এই অপশনটা হচ্ছে না। তারপরে যদি আমরা দ্বিতীয় অপশনটি নিই, এখানে ইউনিট ডিজিট হচ্ছে 7, তো 7 এর সঙ্গে আমরা 6 গুণ করলাম, 6 7 42, 42 আর 6 48, 48 এ 8 আসছে, দেখো এখানে 8 আছে, তাহলে অপশন 2 আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর কিন্তু কোনো অপশনে নেই। যদি আমরা দেখি অপশন 3টা, তাহলে এখানে 5 হচ্ছে, 5 এর সঙ্গে 6 গুণ করলাম, 5 ছক 30, 30 এর সঙ্গে 6 যোগ করলাম, তাহলে 36 6 আসছিল শেষে, এক্ষেত্রে 6 আসছে। আর যেটা হচ্ছে আমাদের 4 নম্বর অপশন আছে, ওটা করলেও আমাদের 6 আসবে, তাহলে শুধুমাত্র অপশন 2 আমাদের স্যাটিসফাই করছে। তাহলে এভাবে আমরা খুব সহজে এটাকে এলিমিনেট করে ফেলতে পারছি। আর তোমরা যদি এখান থেকে মান বের করতে যাও, তাহলে কি করতে হবে দেখো, এই যে 536টা আছে, এটা এর থেকে বিয়োগ করে ফেলতে হবে। এর থেকে বিয়োগ করে ফেললে যেটা হচ্ছে সেটা এবার 76 দিয়ে ভাগ করতে হবে, করলে এক্স এর মান বেরিয়ে আসবে। তো ওটা করার চেয়ে সবচেয়ে সহজ হচ্ছে আমরা অপশন টেস্ট করব, কারণ অপশন টেস্ট করলে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে আসছে, কেন আমরা ভাগ করতে যাব। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই কি বলছে। সেই ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করো যার উপর দিয়ে 130 মিটার লম্বা একটি ট্রেন যা ঘন্টায় 45 কিমি গতিতে চলছে তা 30 সেকেন্ডে অতিক্রম করবে বা 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখানে ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা কি জানি, যখন ট্রেন কোনো ব্রিজের উপর দিয়ে যায় কিংবা কোনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়, তখন ট্রেন তার দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে বলছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ব্রিজ আছে ধরে নিচ্ছি এখানে, এই ব্রিজের উপর দিয়ে ট্রেনটি যাচ্ছে, তাহলে ট্রেন ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে যখন এটা অতিক্রম করবে। তো দেখো এখানে বলছে যে ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা, তো আমরা এখানে 45 কিলোমিটার পার ঘন্টা লিখে নিলাম। এবার কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো, তার কারণ কি এখানে আমাদের 30 সেকেন্ড বলেছে, তো আমরা মিটার পার সেকেন্ড করতে গেলে 5 বা 18 দিয়ে এটাকে গুণ করে দেবো। আর এটা হয়ে গেল আমাদের স্পিড। তো স্পিডের সঙ্গে যখন আমরা টাইম গুণ করব, তখন টাইম কত বলেছে আমাদের এখানে, টাইম বলেছে 30 সেকেন্ড, তো টাইম গুণ করলে আমাদের টোটাল ব্রিজ আর ট্রেনের লেন্থ চলে আসবে। তো আমরা একটু করে দেখি, এখান থেকে 9 দুগুণে 18, 5 নং 45, এখান থেকে এটা কাটবো, 15 হবে। তো 15 সঙ্গে 25 গুণ করতে হবে, 15 সঙ্গে 25 গুণ করলে কত হয়, 375 হয়। 375 হচ্ছে টোটাল ট্রেন প্লাস ব্রিজ। তো এখান থেকে আমাদের কি বলেছে যে একটা ব্রিজের দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে বলেছে। তো ট্রেনের দৈর্ঘ্য অলরেডি আমাদের দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে, 130। তো ব্রিজ আর ট্রেন থেকে যদি আমরা শুধু ট্রেন বাদ দিয়ে দিই, তাহলে ব্রিজ পড়ে থাকবে, তাহলে এখানে 5, এখানে 4, এখানে 2, 245 মিটার, এটা হচ্ছে ব্রিজের লেন্থ পড়ে থাকছে। তাহলে এটা আমাদের অপশন 1 সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে, প্রতি বছর 5% সুদের হারে কিছু টাকার যোগফল কয়েক বছরে তার 3 গুণ হয়ে দাঁড়ায়, সময়সীমা কত ছিল। অর্থাৎ একটা নির্দিষ্ট টাকা, ধরে নিচ্ছি 1 টাকা ছিল, 1 টাকা থেকে টাকাটা 3 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ছিল, আর এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের আসল আর এটা সুদ আসল। তাহলে সুদ কত হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 টাকা সুদ হচ্ছে, 2 টাকা সুদ হচ্ছে। তাহলে আমরা যদি টাইম বের করতে যাই, টাইম সমান আমরা কি জানি, SI ইন্টু 100 বাই P ইন্টু কি আর, রেট পার্সেন্ট। তাহলে আমরা টাইম সমান এখান থেকে কি পাবো, SI মানে আমাদের এখানে 2 টাকা, আমরা দেখতে পেয়েছি 2 টাকা, ইন্টু 100 করব, আর P মানে আমাদের 1 টাকা ছিল তো 1 লিখলাম, আর রেট পার্সেন্ট আমাদের প্রশ্নে বলে রেখেছে 5%, তো 5 এখানে লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, 5 কুড়ি 100, তাহলে 20 দুগুণে কত হচ্ছে 40, তো 40 বছর টোটাল আমাদের সময় লাগবে। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন 1 এ আছে। এর পরবর্তী প্রশ্ন বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত হলো 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% বৃত্তিধারী হয়, তাহলে শতকরা কত ভাগ শিক্ষার্থী বৃত্তি পান না।
তাহলে এখানে আমাদের একটা বিদ্যালয় আছে, সেখানে ছাত্র এবং ছাত্রী কথা বলেছে, আমরা বয়েজ ইস টু গার্লস লিখে নিই। তো তাদের অনুপাত বলে রেখেছে 3:2। তো আমরা ধরে নিচ্ছি যে 300 আর 200, দুটো শূন্য বাড়িয়ে দিলাম জাস্ট, যেহেতু রেশিও আছে আমরা যা কিছু করতে পারি এর সঙ্গে, দুই সাইডে একই জিনিস করতে পারি। তো 300 এবং 200 করে নিলাম। তার কারণ কি, আমরা যাতে যাতে করে আমরা পার্সেন্টেজে হিসেব করতে পারি সহজে। তাহলে এখান থেকে বলছে যদি ছাত্রদের মধ্যে 20% বৃত্তি পান, তাহলে ছাত্রদের মানে এই যে বয়সের মধ্যে 20% বৃত্তি পাচ্ছে, তাহলে পাচ্ছে না কত পার্সেন্ট, 80% বৃত্তি পাচ্ছে না। তাহলে আমরা এখানে লিখলাম 80% বৃত্তি পাচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে, 30% বৃত্তি পাচ্ছে। তো 30% যদি বৃত্তি পায়, তাহলে বৃত্তি পাচ্ছে না কত পার্সেন্ট, 70%। এখান থেকে আমরা 300 এর 80%, 3 8 24, 24-এর পিঠে একটা শূন্য, 240 হচ্ছে। আর এখান থেকে 3 7 21, এই শূন্যটার সঙ্গে শূন্য কাটা যাচ্ছে, অর্থাৎ কত হচ্ছে, সরি 7 দুগুণে 14 হচ্ছে, অর্থাৎ 140 হচ্ছে এখানে, 140। টোটাল কত হচ্ছে আমরা দেখি, ছেলে মেয়ে মিলে, এটা হচ্ছে বয়েজ ছিল, এটা হচ্ছে গার্লস ছিল, এরা হচ্ছে বৃত্তি পায় না। তো দেখতে পাচ্ছি 380 জন মোট বৃত্তি পান না। তাহলে যদি আমরা পার্সেন্টেজ হিসেব করি, যেহেতু আমাদের পার্সেন্টেজে জিজ্ঞেস করছে, তাহলে টোটাল আমাদের এই 200 আর 300, টোটাল 500 জন ছাত্রছাত্রী, 500 জন ছাত্রছাত্রীর মধ্যে 380 জন বৃত্তি পান না, ইন্টু 100 করবো আমরা। তো এখান থেকে কাটাকুটি করলে আমাদের কি বেরোবে দেখি, এখান থেকে বেরোচ্ছে 38 দুগুণ কত হয়, 76, 76% হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা অপশন 4 এ আছে। এর পরবর্তী প্রশ্ন বলছে দুটি সংখ্যার সমষ্টি হলো 25 এবং সংখ্যা দুটির পার্থক্য হলো 13, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন। তাহলে এখানে দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ এ এবং বি আমরা ধরে নিচ্ছি, এ প্লাস বি বলে রেখেছে আমাদের কাছে 25, এবং এ মাইনাস বি আমাদের কাছে বলে রেখেছে যে 13। তাহলে এখান থেকে এ ইন্টু বি কি হবে আমাদের কাছে জানতে যাচ্ছে, এ ইন্টু বি কি হবে। তো এই ধরনের কোশ্চেন আমরা খুব সহজে বের করতে পারি, বিভিন্ন রকম ভাবে বের করতে পারি আমরা। প্রথমে আমি তোমাদেরকে একটা বেসিক নিয়ম শেখাচ্ছি। মনে করো এ প্লাস বি সমান এত বলে রেখেছে, এ মাইনাস বি সমান এত বলে রেখেছে। তো এখান থেকে যেটা বড় মান বা এ এর মান বের করতে গেলে আমরা কি করব, এ ইকুয়াল টু হবে এই দুটি যোগফল বাই 2। তো এই দুটোকে যোগ করলে কত হবে, 30 38, 38/2 হবে, 38/2 করলে কত হবে, 19 হবে, অর্থাৎ এ এর মান 19। বি এর মান কি হবে, এই দুটির বিয়োগফল বাই 2, এই দুটির বিয়োগফল মানে কি হবে, এটা হবে 12, 12/2 সমান হবে আমাদের কাছে 6। তো এবার এ ইন্টু বি, অর্থাৎ এই 19-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 19-এর সঙ্গে 6 গুণ করে দিলে হবে 114। এভাবে আমরা বের করতে পারছি। আরো একভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে বের করতে পারি, সেটা কি, আমরা 4ab সূত্র এখানে অ্যাপ্লাই করে দেবো। 4ab সূত্র হচ্ছে, আমরা এখানে 4ab লিখি, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তো এখান থেকে আমরা যদি দেখি 4ab এখানে লিখি, 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই যে 25 স্কোয়ার করতে হবে 625 হবে, 625 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 13 এর স্কোয়ার হবে, 13 × 169। এটা হচ্ছে, এখান থেকে আমরা বিয়োগ করব, 9 কত, 6 দাও 15 হাতে 1, 7 কত দাও 12, 5 দাও 12 হাতে 1, 2 4, 456 হচ্ছে, 456। আর এখানে 4ab আছে এটা, তাহলে এখানে আমরা এই 4 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে 4 11 44 আর 4 4 16, তাহলে 114 হচ্ছে, এবি সমান 114 হচ্ছে। এভাবে আমরা বের করতে পারি। তো তোমাদেরকে প্রথমে আমি বেসিক নিয়ম শেখালাম, যেখানে কোনো রকম কোনো সূত্রের প্রয়োজন হবে না। তো এটা আমাদের তাহলে অপশন বি সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে। তো এর পরবর্তী কোশ্চেন বলছে যদি একটি দর্পণে একটি ঘড়ি 12টা 40 সময় দেখায়, তাহলে প্রকৃত সময় কত। অর্থাৎ দর্পণ মানে কি, আয়নায় সময় দেখাচ্ছে 12টা 40, 12টা 40 সময় দেখাচ্ছে আয়নায়, ঠিক আছে। তাহলে বাস্তবে কি সময়, বাস্তবে ঘড়িটায় কত সময় হচ্ছে। তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, রিয়েল টাইমের সাথে যখন আমরা মিরর টাইম জুড়ে দেবো বা আয়নার টাইম জুড়ে দেবো, তখন টোটাল হবে কি 24 ঘন্টা হয়ে যাবে, 24 ঘন্টা, 24:00 আওয়ার। তো এখানে আমরা এখান থেকে মিরর ইমেজটা আমরা জানি, আমাদের বলে রেখেছে। তাহলে রিয়েল টাইম সমান কি হবে দেখো, রিয়েল টাইম ইকুয়াল টু
এখানে প্লাস লিখিনি আমরা, এখানে মিরর টাইমটা বসিয়ে দিই। 12:40 বলা আছে, 12:40 ইকুয়াল টু 24:00। এখান থেকে রিয়েল টাইম ইকুয়াল টু এদিকে চলে আসবে এটা, তাহলে 24টাকে আমরা এক কাজ করতে পারি, আমরা 23টা লিখতে পারি, 23টা 60 লিখতে পারি। 23টা 60 মানে 24টা, 23 ঘন্টা 60 মিনিট মানে 24 ঘন্টা। এখান থেকে আমরা বিয়োগ করছি 12 ঘন্টা 40 মিনিট, 12 ঘন্টা 40 মিনিট। তাহলে আলটিমেটলি কত দাঁড়াবে দেখো, এখান থেকে 12 থেকে আমরা মানে 60 থেকে যখন 40 বিয়োগ করবো তখন আমাদের কাছে থাকবে 20, আর 23 থেকে যখন 12 বিয়োগ করে দেবো তখন আমাদের কাছে থাকবে 11। তাহলে 11টা 20 আমাদের কাছে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন 1 আছে। তোমাদের জাস্ট জিনিসটা খেয়াল রাখতে হবে যে রিয়েল টাইমের সঙ্গে যখন আমরা যে আয়নার টাইম জুড়ে দেবো তখন 24 ঘন্টা হবে। এটা খেয়াল রাখতে পারলে তোমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। বলছে ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের হার ছিল কেবল 3.2, অবশিষ্ট 40 ওভারে রানের হার কত রাখলে 282 রানের লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে? তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, রান রেটটা কি জিনিস। রান রেট বা রানের হার, রান রেট ইকুয়াল টু টোটাল রান বাই ওভার। যখন আমরা টোটাল যে রানটা হয়েছে সেটাকে ওভার দিয়ে ভাগ করে দেবো তখন আমাদের কাছে রান রেট চলে আসবে। এটা আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে 10 ওভার, প্রথম 10 ওভারে রান রেট ছিল 3.2। তাহলে যদি আমরা টোটাল রানটাকে বের করতে যাই, এখান থেকে দেখো যদি আমরা টোটাল রান বের করতে যাই তাহলে আমাদের এর সঙ্গে এটা গুণ করতে হবে, অর্থাৎ রেটের সঙ্গে ওভার গুণ করতে হবে। তাহলে আমাদের কাছে টোটাল রান বেরিয়ে আসবে। তাহলে প্রথম যে 10 ওভারে রান রেট ছিল কত, 3.2। তাহলে এখানে টোটাল রান হয়েছে কত, প্রথম 10 ওভারে টোটাল কত রান হয়েছে দেখতে হবে। টোটাল রান ইকুয়াল টু 3.2 ইন্টু 10 ওভার। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে, 32 রান করা হয়েছিল প্রথম 10 ওভারে। আর বলেছে এখনো অবশিষ্ট 40 ওভার করতে হবে। তাহলে কত রাখলে, মানে রান রেট কত রাখলে 282 এর লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে। অর্থাৎ এই যে আমাদের অবশিষ্ট 40টা ওভার আছে, সেই 40টা ওভারে 282 রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। তো সেখানে আমাদের রান রেট কত রাখতে হবে। তো দেখো অলরেডি এই 282 রানের থেকে আমাদের 32 রান অলরেডি আমরা হিসেব করে ফেলেছি। তো 32 রানটা আমরা বের করে দেবো এখান থেকে, 282 থেকে আমরা 32 রানটা বের করে দিলাম। তাহলে কত থাকছে, 250 রান থাকছে। এই যে 250 রান থাকছে, এই 250 রানই আমাদের 40 ওভারে করতে হবে। তাহলে 250 ওভার, এই 250 রান 40 ওভারে করতে হবে। এখানে আমরা কত পাবো, 4 ছক 24, আর এখানে 4 25 100, 6.25 আমাদের রান রেট চলে আসবে। যদি আমরা 282কেই 40 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এই যে 30টা কাউন্ট হয়ে যাচ্ছে, মানে 32টা কাউন্ট হয়ে যাচ্ছে ওর মধ্যে। তো 32টাকে আমাদের বের করে দিলে তখন আমাদের শুধুমাত্র পড়ে থাকবে 40 ওভারে ঠিক কতটা রান দরকার হবে। তো এটা আমাদের অপশন 3 সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তিনটি সংখ্যা নির্ণয় করুন। তাহলে তিনটি সংখ্যার গড় বলে রেখেছে আমাদের কাছে 77। তাহলে গড় যদি 77 হয়, গড় হচ্ছে 77, অ্যাভারেজ হচ্ছে 77, তাহলে যোগফল কত হবে, সাম হয়ে যাবে 77 এর সঙ্গে 3 গুণ করতে হবে আমাদের, এটাই হচ্ছে যোগফল। এইবারে আমাদের বলেছে তিনটি সংখ্যা, আমরা ধরে নিচ্ছি এ বি আর সি তিনটি সংখ্যা আছে, আমরা রেশিও করে লিখে নিলাম। এইবার তিনটি সংখ্যা, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ আর দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তো তৃতীয় সংখ্যাটিকে আমরা ধরে নিচ্ছি এক্স, এটাকে যদি এক্স ধরি তাহলে এটা হচ্ছে এর দ্বিগুণ অর্থাৎ 2x, আর এটা হচ্ছে এর দ্বিগুণ অর্থাৎ 4x। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, 4 আর 2 6 একে 7, 7x। 7x মানে আমাদের টোটাল হচ্ছে আমাদের 77 গুণ 3। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাচ্ছে x ইকুয়াল টু 33। তাহলে প্রত্যেকটা সংখ্যা কি কি হবে দেখো, 33 এর সঙ্গে 4 গুণ করতে হবে, এর মান হবে 33 এর সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে 3 4 12 2 হাতে 1, 3 4 12 একে 132 হচ্ছে। বিটা কত হচ্ছে,
আর 33 দুগুণে 66 হচ্ছে, সিটা হচ্ছে আমাদের 33। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান 4-এ আছে। অপশান 4 সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে, কোনো সেলাই মেশিনের ধার্য মূল্য 800 টাকার উপর কোনো বিক্রেতা 15% ও 10% ক্রমিক ছাড় দিলে সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত হবে? তো একটি সেলাই মেশিন আছে, তার হচ্ছে ধার্য মূল্য বলে রেখেছে 800 টাকা। এমপি হচ্ছে আমাদের মার্কেট প্রাইস হচ্ছে, মার্ক প্রাইস হচ্ছে 800 টাকা। মার্ক প্রাইস হচ্ছে 800 টাকা। এবার সে দুটি ছাড় দিয়েছে, একটা 15% আর একটা 10%। 15% মানে কি? 15% মানে আমরা জানি 3/20। যখন ছাড় দিয়ে দেবে তখন কি হবে? 17/20। 17/20 হয়ে যাবে। অর্থাৎ এটা যদি তার কেনা দাম হয়, তো এটা হয়ে যাবে বিক্রয় দাম, তার কারণ সে ছাড় দিচ্ছে। এবারে অ্যাকচুয়ালি কেনা দাম না, যেহেতু ধার্য মূল্যের কথা বলেছে, তো নিচেরটা হচ্ছে আমাদের এমপি হয়, মার্ক প্রাইস হয়। সবসময় খেয়াল রাখতে হবে, যখন কেনা দামের কথা বলবে এবং ছাড়ের কথা বলবে তখন এটা সবসময় মার্ক প্রাইস হয়, এমপি হয়। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছি? 10% ছাড় দিচ্ছে। অর্থাৎ 10% মানে আমরা কি জানি? 1/10। এখান থেকে যখন ছাড় দিয়ে দেবে তখন কি হবে? 9/10। অর্থাৎ নিচেরটা যদি এমপি হয়, তো উপরেরটা হয়ে যাবে এসপি। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, জাস্ট উত্তর বেরিয়ে যাবে। দেখো 800 টাকা আমাদের প্রথম দিচ্ছিল ধার্য মূল্য, সেখান থেকে আমরা কি করেছি? 20% ছাড় দিয়ে দিয়েছি, অর্থাৎ 17/20 করেছি। এটা হচ্ছে ধার্য মূল্য আর আমাদের এটা ধার্য মূল্য। এটাকে এটা দিয়ে গুণ করলাম। এবার এটার উপরে আবার আমাদের 10% ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ 9/10 করা হচ্ছে। তাহলে এই যে 9 দিয়ে যখন গুণ করছি তখন আমরা কি এসপি দিয়ে গুণ করছি, অর্থাৎ আমাদের এসপি বেরিয়ে আসছে। ফাইনাল এসপি কত হচ্ছে? তো এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, এখান থেকে এটা কেটে দেবো, 4 হবে। তাহলে এখানে 9 কত হয়? 153। 153 সঙ্গে 4 গুণ হয়ে যাবে। 153 সঙ্গে 4 গুণ হয়ে যাবে। তাহলে 3 4 12, 2 হাতে 1 আর 4 15 60 1 61। 612 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা অপশন 4-এ আছে। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখে নিই। স্রোতের প্রতিকূলে যাত্রাকারী একটি নৌকা 8 ঘন্টা 48 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে গেলে সেই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 4 ঘন্টা সময় লাগে। নৌকাটির গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত? তো দেখো এই কোশ্চেনটা দেখে আমরা কি বুঝতে পারছি? এখানে কোনো স্পিড দেওয়া নেই, শুধুমাত্র সময় দেওয়া আছে। তো সময় দেওয়া আছে, তার মানে আমাদের এটাকে রেশিও মেথডে করতে হবে। রেশিও মেথডে আমাদের এটাকে বের করতে হবে। তো দেখো প্রথমে দেওয়া আছে টাইম, তো আমরা টাইমের রেশিও লিখে নিই, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম এভাবে লিখলাম। এবার বলেছে যখন যখন নৌকাটি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তখন তার সময় লাগে 8 ঘন্টা 48 মিনিট। আর অনুকূলে গেলে তার টাইম লাগে 4 ঘন্টা। তাহলে ডাউন স্ট্রিম মানে কি? অনুকূল, তাহলে অনুকূলে 4 ঘন্টা লাগছে। আর প্রতিকূলে গেলে লাগছে 8 ঘন্টা 48 মিনিট। তো 8 ঘন্টা 48 মিনিটটা অ্যাকচুয়ালি কি জিনিস? আমরা যদি ফ্র্যাকশনে করি এটাকে, 8 ঘন্টা প্লাস 48 মিনিট। 48 মানে কি? 48/60 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করছি। তাহলে এখানে আমরা 12 দিয়ে কাটবো, 4 বারং 48 আর 5 বারং 60। তাহলে 5 8 40 লাগে 44। 44/5 হচ্ছে এটা। 8 ঘন্টা 48 মিনিট মানে কি? 44/5। তাহলে আমরা এখানে লিখবো কি? 44/5 ঘন্টা টাইম লাগে যদি সে আপ স্ট্রিমে যায় বা স্রোতের প্রতিকূলে যায়। এটা হয়ে গেল টাইমের রেশিও। এবার টাইমের রেশিও যদি এটা হয়, স্পিড আছে, এখান থেকে আমরা কাটাকুটি করতে পারি। এখান থেকে কাটাকুটি করতে পারি কি? দেখো এখানে যেহেতু 4 আছে, 4 দিয়ে এটা কেটে, 4 1 4 আর এখানে 4 11 44। তাহলে এই 5টা এখানে চলে যাবে আর এই এটা এখানে থেকে যাবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমাদের? 11:5 হচ্ছে টাইমের রেশিও। আর স্পিড রেশিও কি হবে? স্পিড রেশিও সবসময় টাইমের রেশিওর উল্টো হয়। তাহলে স্পিড রেশিও হবে 5:11। এটা আমাদের স্পিড রেশিও হয়ে যাবে। এবারে আমাদের কাছে জানতে যাচ্ছে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত। তাহলে নৌকার গতিবেগ মানে আমরা কি জানি? বোটের স্পিড মানে কি জানি আমরা? বোটের স্পিড মানে আমরা জানি ডাউন প্লাস আপ বাই 2, মানে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের বেরিয়ে আসে বোট। আর যখন আমরা তখন ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমাদের কাছে যদি আমরা
বোট আর কারেন্ট লিখি, তাহলে বোট ইস টু কারেন্ট সমান কী হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 15, 5 আর 1 কত হয়, 5 আর 11 হচ্ছে 16 হয়, তাহলে 16/2 ইস টু, এখানে 5-এর থেকে আমরা 11 থেকে 5 বাদ দেবো, তাহলে 6/2 হচ্ছে, তো 2 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করলে কী পাবো, আর 2 দিয়ে কাটাকুটি করলে আমরা 8:3 পেয়ে যাবো। তো 8:3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশান 1-এ আছে। আচ্ছা চলো এর পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক। বলছে একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো, যোগফলটিকে 3 গুণ করলে করা হলে তা 75 হয়, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা, আমরা সংখ্যাটাকে ধরে নিচ্ছি x, এই সংখ্যাটিকে দুগুণ করা হয়েছে, অর্থাৎ এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, 2 গুণ করে 9 যোগ করা হয়েছে। এবার যে সংখ্যাটি এখন হচ্ছে এর সঙ্গে আবার 3 গুণ করা হয়েছে, এই 3 গুণ করার ফলে এটা হয়ে গেছে 75। তাহলে এই x এর মান কত? তো আমরা 3 দিয়ে 75 কেটে দেবো, এখানে 25 হবে, তাহলে 2x প্লাস 9 সমান 25। x সমান 2x সমান কি হচ্ছে আমাদের 16, x সমান হচ্ছে 8, তাহলে 8 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন 3-এ আছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে একটি পিপাতে 65 লিটারের জল মিশ্রিত দুধে দুধ এবং জলের অনুপাত 10:3, এই মিশ্রণে আর কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:5 হবে? তো দেখো এখানে একটি মিশ্রণ আছে, মিশ্রণটি হচ্ছে 65 লিটার, আমরা এখানে লিখিনি 65 লিটারের মিশ্রণ আছে। এইবারে এখানে মিল্ক ইস টু ওয়াটার, অর্থাৎ দুধ ইস টু জল বলে রেখেছে প্রথমে 10:3। তারপরে কি বলছে যে আর কত পরিমাণ জল মেশালে, এখানে কিছু জল মেশানো হচ্ছে যার কারণে এটা হয়ে যাচ্ছে 8:5। তো একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এখানে জল মেশানো হচ্ছে, দুধ কিন্তু মেশানো হচ্ছে না, তো দুধের রেশিও সেম থাকার কথা ছিল, কিন্তু এখানে 8 হয়ে যাচ্ছে, তাহলে দুধটাকে আমাদের সেম করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 10 আছে আর এখানে 8 আছে, তাহলে আমাদের এটাকে একটা সমান করে নিতে হবে। সমান করতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি করতে পারি, 40 করতে পারি, 40 করলে সবচেয়ে ছোট সমান হয়ে যাবে। 40 করতে গেলে এর সঙ্গে 5 গুণ করতে হবে, আর এর সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে। এদিকে যদি 5 গুণ করি এদিকেও 5 গুণ করব, এদিকে 4 গুণ করলে এদিকেও 4 গুণ করব, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 40 আর এদিকে 12, আর এদিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে 40 আর এদিকে হচ্ছে 25, এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 40, তাহলে আমাদের মিল্ক সমান হয়ে গেল। এইবারে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা কত আছে, এখান থেকে এটা কত আছে, এখান থেকে এটা আছে, এটা আছে আমাদের 13 আছে, 13 জল 13 ইউনিট, এগুলো কিন্তু ইউনিটে আসছে, এগুলো কিন্তু প্রপার ভ্যালু না, এগুলো ইউনিটে আসছে, 13 ইউনিট জল জল যোগ করা হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 40 আর এখানে 12, কত হচ্ছে টোটাল, 40 আর 12 52 হচ্ছে, তাহলে 52 টোটাল আমাদের, যে এটা বলেছিল 65 বলেছিল 65 লিটার, তাহলে এই যে আমাদের এখানে পাচ্ছি আমরা 52, তাহলে 52 মানে 65, অর্থাৎ 65 কে আমরা 52 দিয়ে ভাগ করব, এই 65 মানে 52, আর আমাদের লাগবে কত, 13 লাগবে, কত জল অ্যাড করা হচ্ছে, অর্থাৎ 13 জল অ্যাড করা হচ্ছে, তাহলে এখানে 13 লাগবে আমাদের। তাহলে আমরা এখান থেকে কাটাকুটি করবো, 4 13 52, 65 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 65 কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 16 64, তাহলে 16 পূর্ণ 1/4 হবে, 4 16 64 কে 65/4, তাহলে 16 পূর্ণ 1/4 লিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন 1-এ আছে। এর পরবর্তী প্রশ্ন বলছে একটি 2 অঙ্কের সংখ্যার সংখ্যা দুটির স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার সাথে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 121 পাওয়া যায় এবং সংখ্যাটির অঙ্ক দুটির মধ্যে পার্থক্য 3। এখানে বলছে দশকের অঙ্ক এককের অঙ্কের চেয়ে বড়, তাহলে সংখ্যাটি হলো, তাহলে দশকের অঙ্ক এককের অঙ্কের চেয়ে বড়, এখানে কোন কোন অপশনে আছে আমরা দেখি। দুটি অপশনে আছে, অপশন 1 আর অপশন 3। অপশন 1 আর অপশন 3 হচ্ছে আমাদের কি আছে, যে দশকের সংখ্যাটি বড় আছে এককের সংখ্যার চেয়ে। এইবারে এখানে এই সংখ্যাটি 85 আছে, প্রথমে 85 সঙ্গে যদি আমরা 58 যোগ করি, তাহলে কি এখানে আমাদের 121 হবে, এটা হচ্ছে 8 5 13 3 হাতে 1, 8 5 13 1 14, 143 হচ্ছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে আমাদের একমাত্র অপশন 74টা সঠিক উত্তর হয়ে যাবে। তবু একবার আমরা করে দেখি, 74
আর এটা 47, মানে উল্টে দেওয়া হচ্ছে জাস্ট। যোগ করলে কি হচ্ছে, 4 এর সাথে 11 এর হাতে 1, 4 এর সাথে 11 একে 12, 121 হচ্ছে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর, অপশন 3 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রশ্ন, একটা সরলীকরণ করতে বলছে আমাদেরকে। তো চলো আমরা এটাকে পাতে নিলাম। তো এরকম ভাবে আছে এটা। তো আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছ এটাকে আমরা আগে ফ্র্যাকশন গুলোকে ঠিক করে নেব। এখানে দেখো কি আছে, এখানে হচ্ছে 5/3, এটা হচ্ছে আমাদের 5/3 হবে। আচ্ছা এটা কি হচ্ছে, 3 5 15 3 18/5 হচ্ছে, 18/5 হচ্ছে, এখানে 6 হচ্ছে। তাহলে 6 মাইনাস 18/5 প্লাস 5/3, এটা এটা আসে প্রথম বন্ধনীতে। আর এখানে কি আসছে, প্লাস দিয়ে 3/4 আছে, ভাগ, এর আগেরটা আমরা ঠিক করে নেবো এটাকে, আর 7/4 আছে, এটা 7/4 আছে। দ্বিতীয় বন্ধনী এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। তারপরে এখানে 5 8 40 একে 41, 41/5 আছে। তারপরে এখানে ভাগ চিহ্ন দিয়ে 9 আছে, এরকম আছে। এবার এটাকে আমরা করব। তো এখানে দেখো লসাগু করতে হবে আমাদের। এখানে লসাগু হবে 3 আর 5 এর লসাগু হবে 15। তো 15 যদি লসাগু হয়, এখানে 15 লসাগু হলো নিচে, তাহলে এই যে 15টা 6 এর সঙ্গে যোগ গুণ হয়ে যাবে, তাহলে 6 15 90 হবে, মাইনাস 3 8 54 প্লাস এখানে এর সঙ্গে এটা 5 5 25 হয়ে যাবে। যদি এবার আলটিমেটলি আমরা যোগ করি সবগুলোকে, তাহলে কি হবে দেখো, এর থেকে এটা বিয়োগ করে দিলাম আমরা, তাহলে এটা হলো কত, এটা হচ্ছে আমাদের 29। তো 90 থেকে 29 বাদ দিলে কি হবে, 90 থেকে 30 বাদ দিলে হয় 60, 29 বাদ দিলে হবে 61। তাহলে এটা 61/15 হচ্ছে আমাদের, 61/15 হচ্ছে এটা পুরোটা। আচ্ছা, আর এখানে আমরা যদি এটাকে করি, এটা আছে ভাগ চিহ্ন দিয়ে আছে, মানে এটা আগে হয়ে যাবে, এই প্লাসের আগে এই কাজটা করতে হবে আমাদের। তো আমরা এটাকে করে নিই, 7/4, এখানে এই ভাগটা তুলে দিয়ে আমরা ইনটু করে দেবো, এটা 4/3 উল্টে যাবে। তাহলে এটা মানে কেটে দিলে হবে 7/3 হচ্ছে, 7/3 প্লাস এইটা এখানে 61/15, এই আসছে আমাদের, এই পুরো অংশটাই আসছে। আর এখানে আছে 41/5। তাহলে আমরা একটু ফ্রেশ করে লিখে নিই, 9 ভাগ 41/5 বিয়োগ 7/3 প্লাস এখানে আমাদের 61/15, এটা আছে। এখান থেকে আমরা এর লসাগু বের করবো। লসাগু দেখতে পাচ্ছি আবার আমাদের কাছে লসাগু হয়ে যাবে 15। 15 যদি লসাগু হয়, আমরা নিচে লিখে নেবো 15। আচ্ছা এবারে এখানে এটা 41 এর সঙ্গে 3 গুণ হবে, 41 এর সঙ্গে 3 গুণ করলে কি হবে, 3 1 3, 3 4 12, 123 মাইনাস এখানে 35, আর এখানে 61, আর এটা ব্র্যাকেটের মধ্যে আছে, আর ব্র্যাকেটের বাইরে ভাগ 9 আছে। এইবার আমরা কি করব, এখান থেকে এগুলো জাস্ট আমরা বিয়োগ মানে যোগ বিয়োগ করে ফেলবো। এখানে দেখতে পাচ্ছি 123 আছে, আর এখানে আমরা যদি 60 যোগ করি, তাহলে 180, 184, 184 থেকে 30 বাদ দিলাম, 184 থেকে যখন 30 বাদ দেবো, 80 থেকে যখন 30 বাদ দেবো, তখন 150 থাকে, মানে 154, 154 থেকে আমরা 5 বাদ দিচ্ছি, তাহলে 149 থাকছে। 154 থেকে যখন, আচ্ছা আমরা এখানে একটা ভুল কিন্তু করে ফেলেছি, সেটা হচ্ছে এই যে মাইনাসটা ছিল, এবারে এটা কিন্তু ব্র্যাকেটের বাইরে ছিল, অর্থাৎ এই মাইনাসটা সবার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে কি দাঁড়াবে দেখো, এখান থেকে আমাদের দাঁড়াবে এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 30 90 96 হচ্ছে। তাহলে 123 থেকে আমরা 96 বাদ দেবো, বাই 15, আর ভাগ এখানে 9 আছে। তাহলে এটা করলে কি দাঁড়াবে একটু দেখি, এখানে দাঁড়াচ্ছে দেখো 7 হাতে 1 10 2 27, 27/15 দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে। এবার এটা 9 ভাগ আছে, 9 ভাগ এটা আছে, তাহলে উল্টে যাবে, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 15/27 হবে, 15/27 হবে। এখান থেকে যদি আমরা এটা কাটাকুটি করি, 3 9 27, এটা এটা কেটে দেবো, হবে 5। তাহলে এটা আমাদের অপশন 3 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবার দেখো আমি এত বড় কেন করলাম, এত বড় করলাম তোমাদের বোঝানোর সাথে, ঠিক আছে। এবার এটা জাস্ট
এরকম ধরনের অঙ্কগুলো মুখে মুখে করতে হয়, জাস্ট এখানে একবার পাতিয়ে নিলে জিনিসটা জাস্ট মুখে মুখে করে ফেলবে। কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখান থেকে করলাম, যদি আমি মুখে মুখে করে ফেলি তখন তোমরা কিছু বুঝতেই পারবে না। আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। এখানে কোশ্চেন দিয়েছে 8, 24, 36 এবং 54 এর লসাগু কত। তো আমরা এখানে লিখে নিই 8, 24, 36 এবং 54, এদের মধ্যে লসাগু বের করতে বলছে। তো আমরা প্রথমে সবার আগে কি করবো, আমরা এই 54 আছে 54টাকে নেব, 54টাকে নিলাম। 54টাকে নেওয়ার পরে আমরা এটাকে ভাঙবো, দেখবো এর মধ্যে কি কি আছে। 6 আছে আর 9 আছে, 6 নং 54। আচ্ছা এবারে দেখো এই 6 ছক 36 আছে, 36, 6 ছক 36, ঠিক আছে। তাহলে এই 6টার মধ্যে ঢুকে যাচ্ছে। এই 6-এর মধ্যে দেখো, এই 6-এর মধ্যে এই 6টা কিন্তু একটা 6 এই দিকে কেটে দিলাম, তাহলে একটা 6 এখনো বাকি আছে, এই 6টার মধ্যে ঢোকাতে হবে। এবার এর মধ্যে একটা 3 আছে, ঢুকে গেল, কিন্তু এই যে 2টা আছে, 2টা কিন্তু এর মধ্যে ঢুকছে না, তাহলে এই 2টা আমরা গুণ করে দেবো। ব্যাস। এইবারে দেখো এখানে কি আছে 24, 24 মানে কি 4 গুণ 6, তো 6টা তো অলরেডি এখানে আছে, নেওয়ার দরকার নেই। 4টা দেখি, এই একটা 2 আছে আর একটা 2 এই 6-এর মধ্যে আছে, মানে এটাও ঢুকে যাচ্ছে এর মধ্যে। আর 8টা দেখি, 8-এর মধ্যে কি আছে, 4-এর সঙ্গে 2 গুণ। তো দেখো এখানে অলরেডি আমরা দেখেছি 4 ছিল, কিন্তু আর একটা 2 তো ছিল না, সেই 2টা এখানে নিয়ে নেবো। তাহলে 54-এর সঙ্গে 8 গুণ করলে আমাদের লসাগু চলে আসবে, এই 4 গুণ করলে আমাদের লসাগু চলে আসবে। তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 5 20, 1 21, তাহলে 216 আমাদের লসাগু হয়ে যাচ্ছে। এটা কোন অপশনে আছে, অপশন 1-এ আছে। এর পরবর্তী প্রশ্ন বলছে একজন দোকানদার টানা 5 মাসের বিক্রি ছিল, একজন দোকানদারের টানা 5 মাসের বিক্রি ছিল 6,435, 6,927, 6,855, 7,230 এবং 6,562 টাকা। ষষ্ঠ মাসে সে কত টাকা বিক্রি করলে গড় বিক্রয় হবে 6,500 টাকা। অর্থাৎ এখানে 5 মাসের কথা বলে রেখেছে, আর এক মানে 6 মাসে সে 6 মাসে যখন পৌঁছাচ্ছে, 6 মাসে সে কত টাকা মানে বিক্রি করলে তার টোটাল মানে বিক্রির যে গড় হয়ে যাবে 6,500 টাকা। তো এটাকে আমরা দুভাবে করতে পারি। প্রথমত এই যে 6,500 আছে, এটা হচ্ছে 6 মাসের গড় বিক্রয়। তো 6,500-র সঙ্গে 6,500 এর সঙ্গে আমরা যদি 6 মাস গুণ করি তাহলে টোটাল যোগফল চলে আসবে 0 0, 5 ছক 30, 0 হাতে 3, 6 ছক 36 আর 3 39। এটা হচ্ছে টোটাল 6 মাসের যোগফল। এবারে এখান থেকে যদি আমরা 5 মাসের বিয়োগ করে দিই তাহলে 6 মাসের মানে 6 মাসে যেটা করা হয়েছিল 6 নম্বর মাসে সেটা চলে আসবে। তাহলে আমরা সবগুলো যোগ করতে থাকি। এবার 6,435 প্লাস 6,927 প্লাস 6,855 প্লাস 7,230 প্লাস 6,562। এগুলো যদি আমরা তাড়াতাড়ি যোগ করতে পারি তাহলে এখনই হয়ে যাবে। দেখো 5 আর 5 10 আর 7 10 আর 9 19, 19 এর 9 হাতে 1, 6 হাতে 9 একে 10 আর 5 15, 15 আর 5 20, 0 হাতে 2, 2 তাহলে এখানে 7 আর 2 9 আর 2 11 আর 8 19 আর 9 19 আর 9 38, 28 28 আর 4 কত হয় 32, 28 আর 4 32 এর 2 হাতে 3, তাহলে এখানে দেখো 3 আছে আর এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে 6, 24 আর 3 27 আর 27 আর 7 কোথায় 34 এই আসছে। এখান থেকে মানে এই যে জিনিসটা বেরোচ্ছে এটা আমরা এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে 6 নম্বরটা পড়ে থাকবে। এটা 5টা আছে, এর থেকে আমরা 6টা থেকে 5টা বিয়োগ করে দিলে একটা পড়ে থাকবে, তাহলে 3 4 2 0 9 এক হচ্ছে এটা, দুঃখিত। হাতে থাকছে 1 এখানে দিলাম, তাহলে এখানে 9 থাকছে, হাতে থাকছে 1 3, 7 থাকছে, হাতে থাকছে 1 4, তাহলে 5 হচ্ছে 5 আর এখানে 4, তাহলে 4791 আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এখানে অপশনে কিন্তু 4791 কোনো অপশনে নেই, তাহলে আমরা কোথাও নিশ্চয়ই ভুল করেছি। কোথাও ভুল করেছি একটু দেখি কোথায় ভুল করেছি। আমার মনে হচ্ছে এখানে আমরা কোথাও ভুল করেছি, তো একটু দেখিনি। এখানে আমরা দেখেছি 9 ছিল, হাতে 1 ছিল, 1 তাহলে 6 আর 3 9, 1 10, 10 আর 5 15 আর 5 20, 0 হাতে 2, 2টা
এখানে 7 আর 2 9, 9 আর 8 কত হয় 17, 17 আর 9, 17 আর 9 কত হয় আর 26 হয়, 26 আর 4 30 এর শূন্য হবে, এটা শূন্য হবে। হাতে 3 থাকবে, 3 থাকলে এই 3টা 6 এর সঙ্গে যোগ হলো, বা 3 আমরা হাতে লিখে দিলাম। তাহলে এখানে 4 ছক 24 আর 7, 24 আর 24 আর 3 কত হয় 24 আর 3 27 হয়, 27 আর 7 34, এটা আসে। তাহলে এখানে জাস্ট আমাদের একটা এখানে একটা জিরো হওয়ার কথা ছিল, এখানে দুইটা জিরো হওয়ার কথা ছিল। তাহলে দেখি এখানে 1 হচ্ছে, এখানে 9 হচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে, এখানে 9 হচ্ছে। তাহলে 4991 হচ্ছে, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটাকে আমরা আরো একভাবে করতে পারি, কিন্তু সেটাও একই রকম হয়ে যাবে, তাই বলে দিচ্ছি আমি। জাস্ট প্রসেসটা জেনে রাখার জন্য তোমাদেরকে বলছি। দেখো এখানে তোমরা লিখবে প্রথম যে 5 মাস আছে সেটা লিখে নেবে, 5 মাসটা 6 4 3 5, এখানে 6 9 2 7 6 8 5 5 7 2 3 0, আর এখানে 6 5 6 2, এটা আছে। আর এখানে একটা আছে 6 নম্বর মাসটা আমরা জানি না, একদম শেষে আছে 6 নম্বর মাসটা, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল যে গড়টা বলে রেখেছে সেটা হচ্ছে 6500। এবার এখান থেকে এটার গ্যাপ দেখবো, এটা কম না বেশি আছে, কম আছে। কত কম আছে, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা চলে আসবে 65 গ্যাপ আছে এটা। এটা দেখতে পাচ্ছি বেশি আছে, এছাড়া কত বেশি আছে প্লাস লিখে নেবো এটাকে। এটা হচ্ছে আমাদের 27, আর এখানে আছে আমাদের 427 বেশি আছে এটাই। এটা কত আছে দেখি, এটা আমরা দেখতে পাচ্ছি 55, আর এখানে 355 বেশি আছে এখানে। আচ্ছা এখানে কত বেশি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 30, আর এখানে হচ্ছে আমাদের 730 বেশি আছে এখানে। আর এইখানে কত বেশি আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশি আছে 62 টাকা। তাহলে আমরা এগুলো সবগুলোকে যোগ করে দেবো, যোগ করে দিলে যেটা আসবে তার থেকে এই 62 বিয়োগ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। এগুলো সবকটা যোগ করতে হবে আমাদের এবার। তাহলে দেখো এখানে 700 আর 300 1000, 1400 মানে 1400, 1400, 1400, আর এখানে দেখো 50 আর 30 80, 1480 আর 20 1500, 1500, এখানে 1500 কি হচ্ছে, 1500 হচ্ছে এখানে 1510, 1510, 1512, 1512, আর এখানে দেখো 65 আছে আর এখানে 62 আছে, তো 65 থেকে 62 বাদ দিলে 3 থাকে, তাহলে 1512, 1512 এখান থেকে আমরা 3 বাদ দিলাম, তাহলে 1509 হচ্ছে। তাহলে এই যে 1509, এই 6500 থেকে 6500 থেকে আমরা কি করব, 1509 বাদ দেবো, দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে 1 হচ্ছে, আর এখান থেকে 9 হচ্ছে, এখান থেকে আমাদের 9 হচ্ছে, আর এখান থেকে হচ্ছে 4, 4991 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা জাস্ট আমি তোমাদেরকে পদ্ধতিটা বলে দিলাম। এই কোশ্চেনটার ক্ষেত্রে এটা না করলেও কোনো ব্যাপার ছিল না, আমরা যেটা আগেরটা করলাম আমাদের ঠিকঠাক ভাবে তাড়াতাড়ি যোগ করতে পারলে উত্তর বেরিয়ে আসবে। এটা যখন উৎপটাঙ্ক সংখ্যা থাকবে তখন আমরা এভাবে করব, যখন নর্মাল সংখ্যা থাকবে এই যে সংখ্যা তখন আমরা আগের নিয়মটাতে করব। এর পরবর্তী প্রশ্ন বলছে 700 টাকা রাম, শ্যাম এবং যদুর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে রাম শ্যাম যা পেয়েছে তার অর্ধেক এবং শ্যাম যদু যা পেয়েছে তার অর্ধেক পায়। যদুর পাওয়া অর্থের পরিমাণ কত? তো এখানে আমরা লিখে নিচ্ছি রাম, শ্যাম আর যদু, তিনজন। এবার কি বলেছে যে রাম শ্যাম যা পেয়েছে তার অর্ধেক পায়, আর যদু শ্যাম কি পেয়েছে, শ্যাম যদু যা পেয়েছে তার অর্ধেক পায়। তাহলে এখানে যদু হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তো যদুকে আমরা ধরে নিচ্ছি যে যদু হচ্ছে 8, একটু বেশি ধরে নিলাম 4, তারপর 8, যেহেতু ডবল ডবল বলেছে তো 8 ধরে নিলাম। তাহলে এস মানে এই যে এস মানে কি আমাদের শ্যাম, শ্যাম কি হবে, এর অর্ধেক হবে 4 হবে, আর এরও অর্ধেক রাম 2 হবে। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, টোটাল হচ্ছে 8 আর 2 10 হচ্ছে 14, টোটাল 14 হচ্ছে। 14 মানে টোটাল বলেছে আমাদের 700 টাকা। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি কি
5 14 70 অর্থাৎ 50 গুণ আছে এখানে। 50 গুণ থাকলে এখানে আমাদের বলেছে যে যদু কত পাবে। তো যদু তো 8, 8 এর সঙ্গে 50 গুণ করতে হবে। তাহলে 8 গুণ 50 তাহলে 40, তারপর একটা শূন্য 400 হবে। তাহলে অপশন 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে যদি প্রতিটি বাহু 20% বৃদ্ধি পায়। তাহলে একটি আয়তক্ষেত্র আছে, তার কি হবে, মানে প্রত্যেকটা বাহুকে 20% করে বাড়ানো হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের উপরে কি প্রভাব পড়বে। এই ধরনের কোশ্চেন থাকলে আমরা নর্মালি যে বাহুকে যদি একই সংখ্যক পার্সেন্ট দ্বারা বাড়ানো হয়, কিংবা যে কটা সংখ্যক পার্সেন্ট দ্বারা বাড়ানো হবে, অর্থাৎ যদি 10% 20% কিংবা 20% 20% কিংবা 15% 12%, এরকম যদি বিভিন্ন পার্সেন্টে বাড়ানো হয় তো আমরা সাকসিসিভ করে দেবো। সাকসিসিভ কিভাবে বলবো, আমরা জানি কি ফর্মুলা আছে একটা, a প্লাস বি প্লাস a ইন্টু পি বাই 100। এবার এখানে যেহেতু বাড়ানো হচ্ছে তাই প্রত্যেকটা প্লাস হবে, আর এ আর বি একই জিনিস, এখানে 20% করে বাড়ানো হয়েছে, তাহলে এও মানে যদি লেন্থ 20% বাড়ানো হয়, ব্রেথও 20% বাড়ানো হয়েছে, অর্থাৎ লেন্থ আর ব্রেথের মানে যে পার্সেন্টটা একই বলে এখানে এ বি একই হবে, অর্থাৎ কি হবে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100। এখান থেকে শূন্য শূন্য কেটে যাবে, তাহলে 40 আর 4 হচ্ছে 44। 44% আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন 4 আছে। এটাকে আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে রেশিও মেথড, বাট এখানে যেহেতু 20% দিয়ে রেখেছে, একটা সাধারণ একটা পার্সেন্টেজ দিয়ে রেখেছে, তাই আমরা এইভাবে করলাম। যদি এখানে কোনো পয়েন্টে বা মানে যদি ফ্র্যাকশনে যদি পার্সেন্টেজ থাকতো তখন আমাদের রেশিও মেথডে যেতে হতো, তো এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। তো এই কোশ্চেনটা হওয়ার মাধ্যমে আমাদের 2018 সালের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষাটা ছিল তার যে ম্যাথ কোশ্চেন গুলো আমরা করে ফেললাম। তো এর মধ্যে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে এবং তোমরা যদি এছাড়াও আরো কিছু পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো কিছু মনে হয় যে আমার ইমপ্রুভ করার প্রয়োজন আছে, তোমরা অবশ্যই সাজেস্ট করতে পারো, তাহলে আমি আমার ভুলগুলো বুঝতে পারবো এবং ইমপ্রুভ করার চেষ্টা করব। আরেকটা জিনিস, এই যে ক্লাসটা হলো এর যে কোশ্চেন গুলো একটা পিডিএফ এর মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করা আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, সেখান থেকে কোশ্চেন গুলো দেখে নেবে। তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা।